ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় লিখলেন লিওনেল মেসি। বার্তা একটাই, বিশ্বকাপের সিংহাসন ছাড়তে এখনো রাজি নয় চ্যাম্পিয়নরা। ইশরাত, আমার কিন্তু এমবাপ্পের গোলটাও চমৎকার লেগেছে। অনেক দূর থেকে খুবই শক্তিশালী শট ছিল। সেই সাথে নরওয়ের খেলা আপনারা দেখেছেন, দারুণ একটা মানে ঝোড়ো খেলা আমরা দেখলাম তাদের কাছ প্রতিটা থেকে। ম্যাচের মুহূর্ত, ট্যাকটিক্যাল বিশ্লেষণ আর বিতর্ক নিয়ে প্রতিদিন আমরা দর্শকদের সামনে হাজির হচ্ছি। আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান এবং আমি মঞ্জুর আল মতিন। আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথি ইমরোজ হোসেন চৌধুরী তাশরিক, একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন ফুটবল প্রেমী। এবং আমাদের সাথে ফ্যানজনও রয়েছে, আমার ঠিক ডানে রয়েছে রাহাত, রাফাত এবং মাহিতুর। কেমন লাগলো ম্যাচ? অসাধারণ, জাস্ট এক ওয়ার্ডে অসাধারণ। সকালবেলা ঘুম থেকে উঠে মেসির এরকম একটা পারফরমেন্সের পর আসলে খারাপ কে থাকবে? অনেকে বলছিলেন যে সকাল 7টার সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ইতিহাসে একটা সম্পর্ক আছে। ওই সকাল ব্রাজিলটা, মানে সকাল ব্রাজিল ওই সময় আর কি, সাতের একটা রেফারেন্স করছে আর কি। আপনাদের কেমন লাগলো? প্রথমত হচ্ছে আমি ব্রাজিল, আমি জার্মানির ভক্ত আর কি। সো তার পরবর্তীতে হচ্ছে মেসি বা আর্জেন্টিনা। সো ভালোই লেগেছে, একটা নির্ঘুম রাত ছিল। সো এক্সাইটেড। আমরা রাহাতের কাছে একটু যেতে চাই, ওর কাছে একটা গল্প আছে। ও আজকে ম্যাচ দেখতে গিয়েছিল টিএসসিতে। মেবি আমার অভিজ্ঞতাটা খুবই ভয়াবহ, তার কারণ আমি সেই সকালবেলা মানে সারা রাতে ছিলাম টিএসসিতে, ফ্রান্সের ম্যাচটা দেখেছি। তো ব্রাজিলের জার্সি পরাই ছিলাম। তো ওই মুহূর্তে আবার মহসিন হলে ছিলাম প্রথমে, তারপর টিএসসিতে যাই আর্জেন্টিনার খেলা দেখতে। তো আলজেরিয়া যখন প্রথম গোলটা দেয় 5 মিনিটে, তখন সবাই চুপচাপ, শুধু আমি চিল্লাফাল্লা করছি। কিন্তু যখন গোল দিয়ে দেয় মেসি, তখন আমার মনে আশা ছিল যে না, আলজেরিয়া কামব্যাক করবে। কারণ গত বিশ্বকাপে এরকম ফার্স্ট হাফে 1-0 ছিল, সেখান থেকে সৌদি আরব কামব্যাক করেছে। তো সেই কারণে আমি অপেক্ষায় ছিলাম। দ্বিতীয় গোল যখন হয়ে গেল, তখন পুরোপুরি ম্যাচ একদম মানে আর কন্ট্রোলে থাকলো না। তারপর আশায় ছিলাম যে একটা গোল যদি পেনাল্টি পায়, তো সেক্ষেত্রে যদি কিছু বলার মতো থাকে, মানে কোনো কিছু বলার মতো ছিলই না। শেষ দিকে আমার জার্সি ধরে টানাটানি শুরু হয়ে গেছিল। তো তারপর আমার ব্যাগে একটা জার্সি ছিল পর্তুগাল, ব্রাজিল চেঞ্জ করে পর্তুগাল, পরে বাসায় আসতে হয়েছে। দর্শক, আমাদের সাথে প্রতিদিনের মতোই ফুটবল বিশ্লেষক সাইফুল বারু টিটু ভাই আছেন। টিটু ভাই, অনেক দারুণ একটা খেলা আমরা দেখলাম। মেসি মেসি মেসি, 3টা গোলই তার, আরও একটা হতে পারতো অফসাইড না হলে। সব মিলিয়ে কেমন লাগলো? এবং মেসি ছাড়া আসলে এইভাবে এই ফলাফল আদৌ সম্ভব ছিল কিনা? এটা বলা মুশকিল আসলে, কারণ একসময় না একসময় মেসি ছাড়াই তো খেলতে হবে। বাট আমার মনে হয় যে মেসি থাকাটা কেন জরুরি সেটা আমরা বুঝতে পেরেছি। মানে কালকের ম্যাচটা খুব ভালোভাবে যদি দেখা যায়, যে শুধু একটা বা একটা ক্যামেরা যদি শুধু মেসির উপর দেওয়া যায়, তাহলে এটা আরও ক্লিয়ার হয় যে ও কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কী করছে। কারণ আমরা যদি গোলটাতে সরাসরি চলে যাই, ফার্স্ট গোলটায় ও এমন একটা জায়গায় দাঁড়ায় যে ওইখানে এক্সপেক্ট করা যায় না। আমি যদি এখানে দেখতে পারি স্ক্রিনটা, সরি এটা কি আসতেছে না বোধহয়, আবার কালকের মতো বোধহয় একটু না, ঠিক আছে, ঠিক, হ্যাঁ। সো ওর যে পজিশনটা এমন একটা জায়গায় যেখানে এই পাসটা বাইপাস করছে 4টা প্লেয়ারকে আলজেরিয়ার। সো ও কোথায় দাঁড়িয়েছে? এখানে দাঁড়ায় নেই, এদিকেও দাঁড়ায় নেই, ও দাঁড়িয়েছে কিন্তু একটা প্লেয়ারের সরাসরি। এবং এটা তাদের একটা ট্রেডমার্ক সবসময় দেখছি আমি, যে মিডফিল্ডাররা এখানে যেমন অ্যালিস্টার ছিল, ম্যাকঅ্যালিস্টার, তো এখানে জাস্ট ও বলটা ছেড়ে দিবে মেসির জন্য। এই বলটাই সম্ভব হয়েছে যে ওর চলে আসে একদম সরাসরি আলজেরিয়ার ডিফেন্সের উপর যাওয়া। এবং আমরা দেখতেছি এখানে আলজেরিয়ার 2টা ডিফেন্ডার অনেক স্প্লিট, অনেক জায়গা ফাঁকা মাঝখান দিয়ে, এবং এখানে কিন্তু সে রান করা এবং এখান থেকেই শটটা নেওয়া। এবং আমার মনে হয় জিদান যে গোলকিপার আলজেরিয়ার, ওর হাতেও লেগেছিল, বাট শটটা এত পাওয়ারফুল ছিল সেভাবে লাগে যাওয়ার পরও ওটা চলে যায়। আমি বলবো যে আমি কিছু সময় শুধু কিছু স্ন্যাপশট, বোধহয় একটু মাউসটা নাড়িয়ে দিলে আসবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ন্যাপশটটা আমি নিয়েছিলাম কিছু, যে ম্যাচের মধ্যে যে ও কী করে, ও কোথায় যায়। সো ওর পজিশনগুলি ছিল, যদি আমরা দেখি যে রাইট উইংয়ে, এটা হচ্ছে সামনে চলে গেছে, হ্যাঁ এটা গোলের দৃশ্যটা, এটা কি দেখানো ঠিক হলো? এটা নিয়ে অবশ্যই আমি আসতাম, কথা বলা যাবে। এখনো যেহেতু চলে এসেছে কথা বলে নেওয়া যায়। এটা নিয়ে বেশ খানিকটা বিতর্ক হচ্ছে যে এই ট্যাকলটা আসলে কার্ড পাওয়ার মতো ছিল কিনা। অ্যাকচুয়ালি মানে এটা তো ভিএআর আছে, রেফারি আছে, ওরা যদি না দিয়ে থাকে আমরা বলার কে?
তাই না? দর্শক হিসেবে তো আমাদের কিছু হ্যাঁ, আমরা বলার বলতে থাকতেই পারি পারে। এটা যে ও এত বেশি ফাউলের শিকার হয়েছে ওর জীবনে, ক্যারিয়ারে, এটা মাফ করে একটা দেওয়া দুটো যায়। প্রতিশোধ মানে এটা নিতেই হচ্ছে পারে। আমার একটা সহজ ব্যাখ্যা, এছাড়া আর কি বলবো। কিন্তু মানে মাফ করার মতো একটা ঘটনা আছে এর মধ্যে। হ্যাঁ, তো আমি বলছি যে আসলে ওকে আমি যেটা দেখছিলাম, ওর পজিশনগুলি অ্যাকচুয়ালি আমি কালকে বলছিলাম যে ওদের ফ্লেক্সিবিলিটি ইন রিলেশন টু দ্য অপোনেন্ট, স্কালোনি অদ্ভুত কাজ করে, এবং ওদের প্লেয়ার ডিপল সামটাইমস ইন দ্য মিডল ওভারলোড করছে মিডফিল্ডে, আবার রাইট উইংয়ে যাচ্ছে। মেসি ইন ডিফেন্ডিং বিপিওতে, যেটা বল পজিশন বাই অপোনেন্ট, সে লাউতারো মার্টিনেজের সাথে 4-4-2। বাট মেসি যখন ইন পজিশনে যাচ্ছে, ও কখনো বল নিচ্ছে একদম ওই ইয়ের কাছ থেকে, রোমেরো এবং মার্টিনেজের কাছ থেকে গিয়ে একদম ডিপ লাইন প্লে মেকার হিসেবে। সামটাইমস হি ইজ অন দ্য রাইট উইং, সামটাইমস হি ইজ অন দ্য লেফট সাইড। সো ও আসলে সারাক্ষণ স্ক্যান করে যে কোথায় কি করবে, এবং প্রত্যেকটা গোলের পিছনে এই বয়সে ওর যে রানগুলি, এটা আমরা যদি এখানে দেখতে পারি, আমি জানি না এটাতে দেখলে আমাদের কি কিছুটা বোঝা যায়। কেবলটা এখানে একটা সমস্যা হচ্ছে, খুলে আরেকবার লাগিয়ে দেখা যেতে আচ্ছা। পারে। আমার মনে হয় এখন পাওয়া যাবে, ওকে, একটু সময় লাগতে পারে। চলে এই আসছে। ক্ষেত্রে এই যে যতটা দূর থেকে শটটা নিলেন মেসি, দুটো ক্ষেত্রেই, সেটা কি খুব জরুরি ছিল, নাকি আরো কাছে গিয়ে ড্রিবল করে আরো না না না, মেইন বারের হচ্ছে কাছে যে যাওয়ার সুযোগ ও ছিল? যে শটটা নিয়েছে, এই শটটা কিন্তু খুব বেশি আমরা বলি আপরাইট কর্নার, ওদিকে যায় নাই, গোলকিপারের রিচের মধ্যে ছিল, কিন্তু এত পাওয়ার ছিল, এবং ওর শুটিং এর সময় ওর ব্যাকলিফটটা এত মিনিমাম থাকে যে জেনারেট করে পাওয়ার। আমরা তো জানি বলের এক পাশের ওয়ালে মারলে যে ভিতরের যে বাতাসটা এক পাশ থেকে আরেক পাশে গিয়ে ধাক্কা দেয়, তারপরে বলটা যায়। তো আপনি যত জোরে স্ট্রাইক করতে পারবেন, এই গতিবেগটা ওইভাবে যাবে। তো এইটা দেখেন আপনার এমি মার্টিনেজ একটা লম্বা বল ফেলেছে মেসির কাছে, ওটা কন্ট্রোল করে এই প্লেয়ারটা রান করছিল পিছন দিয়ে, ওইটাতে আমরা যাইনি। একবার ও ক্রস করার পর এখান থেকে বল পায় হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, বাট দেখেন ম্যাকঅ্যালিস্টার বল পেয়েছে এই মাঝখান দিয়ে, কিন্তু সে কি করছে, গিভ মি দ্য বল। তার মানে হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু টেক দ্য বল। তারপরে যখন দেয়নি, শুটিংটা হয়েছে, তখন মেসি কিন্তু কি করেছে, ফার্স্ট টু রিয়াক্ট, কারণ বলটা, এটাকে বলি আমরা রিবাউন্ড। সো বলটা যখন ছুটে যায় এই ডিফেন্ডারের আগে, কিন্তু সে গিয়ে কিন্তু এটা কি গোলকিপারের ধরে ফেলার মতন বল ছিল? হ্যাঁ, গোলকিপার মিস্টেক হতেই পারে, ধরে ফেলার মতো ছিল, বাট মেসির এটা আমরা কেন খাটো করে দেখব? ওর যে মুভমেন্ট, এই যে ও এখানে, সে তো বটেই। ওর আগে চলে গিয়েছে, তার মানে হি ইজ অলওয়েজ স্ক্যানিং অ্যান্ড হিজ ভিশন ইজ সুপারব দেন দ্য আদার প্লেয়ার্স। আমি বলবো যে হি ইজ আ জিনিয়াস এই বয়সে যেই খেলাগুলি করে বা যে ডিসিশন মেকিং। কারণ আমরা জানি যে এইসব জায়গায় বল পেলে মেসি এবং কিছু ক্ষেত্রে রোনালদো 5টা-7টা অপশন দেখতে পায়, যেখানে অন্য প্লেয়ার 3টার বেশি দেখতে পায় না, যে আমি কি করতে পারি। তো যাই হোক, আমরা এটা গোলটা দেখেছি, এবং এইখানেও দেখেন যে পাসটা, এটা আমি জাস্ট দেখিয়েছি এই জন্য যে এখান থেকে পাস হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, এখানে মেসি কিন্তু এখানে আছে, আমাদের স্ক্রিনটা বড় হতে দেখা যাচ্ছে না, বাট এইটা হচ্ছে স্কালোনির একদম বলবো মানে ট্রেনিং থেকে এটা চলে আসে। এই পাসটা দিয়েছে ম্যাকঅ্যালিস্টারকে, মেসি কিন্তু রেডি, বলটা কিন্তু এখনো আপনি দেখেন যে ওইখানে পাসটা এখনো ওর পায়ে যায় নাই, বাট মেসির দৌড়ানো শুরু মেসি হয়ে গেছে। কিন্তু অলরেডি হি ইজ অন দ্য মুভ। এবং এখানে দেওয়ার পর দেখেন ও বলটা নিয়ে গেল, এবং এটা যদিও গোল হয়নি, ওর স্ট্রাইকটা গোলকিপার সেভ করে। বাট যেটা হচ্ছে যে এই জিনিসগুলি যখন আমরা দেখি, তখন মেসির এই যে মুভমেন্টটা দেখেন, এইখানে মেসি কিন্তু এখানে মেসি, এবং এই প্লেয়ারটা এদিকে যাচ্ছে, বল এখানে। তো মেসি কোথায় আসলে বলটা সহজে নিতে পারবে, হি নোজ। সে চলে আসছে ভিতরের দিকে, এখান থেকে বলটা নিচ্ছে এবং বল নিয়ে সে রান করছে। বলটা তারপরে সে লেফট সাইডে দিয়েছে, লেফট সাইডে দিয়ে সে কোথায় এসেছে, একদম এই জায়গাটায় টু টেক এ শট। এবং এইখানে আপনার প্লেসমেন্টটা দেখেন, গোলকিপারের পজিশন দেখেন, কোন বারটা বেশি অ্যাঙ্গেল বেশি, ফার্স্ট বার নিয়ার পোস্ট। সো ও গ্রাউন্ডার শট মেরেছে এখানে, যেখান থেকে গোলকিপার যে গোল হয়েছে দেখা যায়নি। এটা হচ্ছে ওর সেকেন্ড গোলটা। তো আমি বলবো যে প্রত্যেকটা গোলের পিছনেই, এটা কি থার্ড গোল কিনা আমি মিস করে গেলাম বোধহয়, এনিওয়ে, তো এটা প্রমাণ করে যে দ্বিতীয় গোল ছিল হ্যাঁ, সম্ভবত। তৃতীয় গোল। তো আমরা গতবার বলেছি ওয়াকিং মেসি, এবার কি স্ট্যান্ডিং মেসি বলার কথা ছিল, বাট হি প্রুভস যে আপনি ইন্টার মায়ামিতে খেলেন, যে লিগে খেলেন, মেজর লিগ সকার খেলেন, বা বিপিএল কি বলে ইপিএল খেলেন, বা প্রিমিয়ার লিগ খেলেন,
ইউ আর সামথিং স্পেশাল অন ইউর ওন। সো এই জন্য ওই লিগে খেলার পরেও সে এই ধরনের কাজ মেসি মেসি থেকে যান। রাইট। আমাদের দর্শক এবং অতিথিদের কাছে আবার ফিরে আসতে চাই। বাকি যারা ছিলেন মেসি ছাড়া সামনে মার্টিনেজের ভূমিকাটাকে একটু মলিন মনে হলো মেসির পাশে? একটু মনে হয়েছে তার কিছু মিসেস গুলো মানে খুব চোখে পড়ছে জিনিসগুলো, বাট মেসি এত ভালো পারফর্ম করে ফেলছে যে সবগুলো যত মিস্টেক আছে সবগুলোকে ওভারশ্যাডো করে গেছে আর কি, ওইরকম মনে হয়েছে আমার কাছে। কালনি কোনো কৌশল কি করেছেন কিনা এখানে, একটি ভিন্ন রোলে কি মেসিকে আমরা দেখলাম কিনা এবার? মেসি তো সবখানে ছিল, মেসির কোনো মানে একদম সুনির্দিষ্ট কোনো রোল আমি সেখানে দেখি না। আমি দেখতেছি মেসি হচ্ছে এখন সেন্টার ফরওয়ার্ড রোলে আছে, এরপরে দেখতেছি সে গিয়ে ডিফেন্ড করতেছে এবং তারপরেই কিন্তু ওই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বাট ওভারঅল যদি আমরা তার হিট ম্যাপটা দেখি আমরা দেখবো যে মেসি সবখানে আছে। ভাই একটু আগে বললো যে মেসি হচ্ছে ওয়াকিং মেসি, আমার কাছে মনে হচ্ছে মেসি এখন রিল্যাক্স মেসি। এবং রিল্যাক্স মেসি যে কি পরিমাণ ধ্বংসাত্মক হইতে পারে সেটা কিন্তু আমরা সামনের বিশ্বকাপে দেখবো। 22 বিশ্বকাপ বলেন, 14, 18 সব জায়গায় হচ্ছে সে একটা বার্ডেনের মধ্যে ছিল যে ন্যাশনাল টিমের হয়ে কিছু করতে হবে, বাট দিস টাইম সে অনেক বেশি রিল্যাক্স এবং সে রিল্যাক্স হলে কি কি করতে পারে সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। আলজেরিয়া ম্যাচে কি মেসি বা আর্জেন্টিনার বেস্ট ভার্সনটা আমরা দেখে ফেললাম? আর্জেন্টিনার বেস্ট ভার্সন তো আমরা সেই 2022 থেকে দেখে আসতেছি এবং আর্জেন্টিনার বেস্ট জিনিসটা হচ্ছে তারা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। স্কালোনির যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তার ফরমেশন ট্যাকটিক্স কখনো একদিকের না, সে সব রকমের খেলাতে পারে, সে অপোনেন্ট অনুযায়ী হচ্ছে সে ফরমেশন চেঞ্জ করতেছে। সো বেস্ট ভার্সন আমি বলবো না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের কাছে যে রিসোর্সেস গুলো আছে, আপনি যদি দেখেন যে মেসির বদলে যে নামছে, আলভারেজ নামছে, নিকো পাজ নামছে, আমাদের কাছে বার্কো আছে, অনেক প্লেয়ার আছে। সো আমার কাছে মনে হয় যে এখনো বেস্ট ভার্সন আমরা আরো দেখাবো, এটা বেস্ট ভার্সন বলা যায়, বাট সামনে আরো অনেক কিছু আসতেছে। এই মুহূর্তে মেসি ক্লোজের সাথে সর্বোচ্চ গোল স্কোরার, কোথায় গিয়ে থামবেন মেসি? মেসি আসলে আমার যতটুকু মনে হয় এই রেকর্ডটা ভাঙবে, বাট ওর রেকর্ডটা খুব দ্রুত ভাঙা হবে, কারণ তাই? বেবি গোট অলরেডি অ্যারাইভড, এমবাপে সে অলরেডি 1 গোল বা 2 গোলের ব্যবধানে আছে। বাট এই জিনিসটা দেখতে মজাই তো লাগতেছে যে এমবাপে ভার্সেস মেসির এরকম একটা দ্বৈরথ আমরা এখনো বিশ্বকাপে এসে দেখতেছি। কালকে এমবাপ্পের গোলটাও তো দুর্দান্ত ছিল। দুর্দান্ত গোল ছিল, বাট ওই জায়গাটাতে কিছু কথা আছে যে এখনো মানে ফ্রান্স টিমটা ওইরকম ভাবে কেন জানি ফার্স্ট হাফে জেলাপ লাগে নাই, পরবর্তীতে এসে মনে হলো যে আবার ভালো খেলছে, অনেক কিছু আর কি। আমরা একটু ফ্যানজনের কাছে যেতে চাই, আমরা পেছনে আর্জেন্টিনা ফ্যানের কাছে যাব, তার কাছে তার আজকের ম্যাচের অভিব্যক্তি জানার চেষ্টা করব, পাশাপাশি সামনের ম্যাচগুলো কেমন হতে যাচ্ছে। জি, আমি এমনি মাহিতুর রহমান। মূলত আজকে আমি ডাইহার্ট ফ্যান আর্জেন্টিনার। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি সকালবেলা হচ্ছে আমি চিন্তা করেছিলাম টিএসসি থেকে খেলা দেখবো আমার ইউনিভার্সিটিতে, বাট এটা হয়ে ওঠে নাই। আমার ফ্যামিলির সবার সাথে আমি খেলাটা দেখেছি অ্যান্ড আমি দেখলাম যে আর্জেন্টিনা খুবই স্ট্র্যাটেজিকভাবে খেলেছে ট্রুডোসে। তারা ডিফেন্ডিংও ভালো ছিল, তাদের বিডও ভালো ছিল, তাদের হচ্ছে সেন্টার ফরওয়ার্ড প্লাস রাইট উইং সব দিক দিয়ে তারা ভালো ছিল। যেমন হচ্ছে রদ্রিগো, তারপর হচ্ছে অ্যালেক্সাস, এরা হচ্ছে সবাই ভালো মতন পাস করেছে, দ্যাটস ওয়াই হচ্ছে গোলগুলো খুব সুন্দরভাবে মেসি দিতে পেরেছে। অ্যান্ড আমরা যদি বল প্রসেসের দিকটা দেখি তাহলে হচ্ছে আলজেরিয়া হচ্ছে ভালোভাবে বল প্রসেস করেছে 57.2%, আর বাকিটুকু হচ্ছে আর্জেন্টিনা করেছে, কিন্তু যতটুকুভাবে সে বল প্রসেস করেছে ততটুকু সে ভালোভাবে কাজে লাগিয়েছে, এটাই আমি বলতে চাই। অ্যান্ড আমি ভবিষ্যৎ ফর ফিউচার ইনশাল্লাহ আশা করি আর্জেন্টিনা আরও আগে যাবে অ্যান্ড সামনে আরও ভালো ভালো টিম আছে লাইক ফ্রান্স, জার্মানি, স্পেন। আমি বলতে চাচ্ছি না, স্পেন নিয়ে কিছু এখন বলতে চাচ্ছি না, বিকজ এটা নিয়ে এখনো প্রেডিকশন করা সম্ভব না। জার্মানি কিন্তু পাশে বিশ্বকাপ আছে শুরুর এজন্য আগে তো স্পেনকেই সবাই এগিয়ে রাখছে। হ্যাঁ এগিয়ে রাখছে, বাট তবুও আমি এখন এগোতে চাচ্ছি না, কারণ হচ্ছে জার্মানি ঠিক পাশে বসা, এজন্য স্পেন সামনে জার্মানিকে হয়তো এগিয়ে ভালো রাখছে। করবে। সো সেই টিমগুলোকে মানে কামব্যাক করে দেন হচ্ছে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাবে আর্জেন্টিনা। থ্যাংক ইউ। আচ্ছা, আমার হাতে একটি অনলাইন কুইজ রয়েছে, জানিয়ে দিতে চাই আজকের প্রশ্ন। ফিফা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন কে? অপশন এ নেইমার জুনিয়র, অপশন বি কিলিয়ান এমবাপ্পে, অপশন সি লিওনেল মেসি, অপশন ডি জিনেদিন জিদান। আর উত্তর জানাবার জন্য আপনারা ভিজিট করতে পারেন worldcup.channel24.tv এই ঠিকানা, এবং সঠিক উত্তর দিলে পুরস্কার থাকছে আপনাদের জন্য। আর গত পর্বে যিনি বিজয়ী হয়েছেন তার নাম জানিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন বরিশাল জেলার আকরাম। আপনাকে অভিনন্দন, আপনার জন্য চ্যানেল 24 তরফ থেকে থাকবে পুরস্কার। দর্শক, আপনারা দেখছেন আইগিয়াস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। টিটু ভাইয়ের কাছে ফিরে আসতে চাই। এমবাপ্পের গোলটা নিয়ে আমরা এর আগেও কথা বলছিলাম, বেশ দূর থেকে লম্বা শটের গোল। সব মিলিয়ে কেমন লাগলো ফ্রান্সের খেলা এবং প্রতিপক্ষের অবস্থাটাও কি ছিল? খুব ডিফিকাল্ট ম্যাচ ছিল আমার দৃষ্টিতে ফ্রান্সের জন্য। সেনেগাল স্টার্টেড ভেরি ওয়েল
এবং সেনেগাল অনেকগুলি সুযোগ পেয়েছে যেগুলি তাদের কাজে লাগালে অন্যরকম হতে পারতো, বাট এমবাপ্পে স্পেশাল কিছু জিনিস, বিশেষ করে লাস্ট মানে ওর সেকেন্ড গোলটা তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। বাট প্রথম গোলটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে ডিফেন্ডিং অনেক প্লেয়ারের উপস্থিতি, আমরা যেটা বারবার বলি, বাট যে এখানে দেখা যাচ্ছে অলিশের কাছে বল, এমবাপ্পে কিন্তু এখানে, সো এইখানে এই দুইজন প্লেয়ার একই লাইনে, তিনজন প্লেয়ার এখানে কাকে মার্ক করছে বা কার রেসপন্সিবিলিটি নিয়েছে বোঝা যাচ্ছে না। বাট এই একটা অলিশের একটা পাসই কিন্তু এখানে এই জায়গাটা পুরো ওপেন। তার মানে হচ্ছে এখানে যদি তারা ডিফেন্ডিং লাইন নেয়, কোনো কমিউনিকেশনস নাই এদের মধ্যে, সো এইখানে দুইজন 2 vs 2, দিস ইজ ভ্যাকেন্ট স্পেস বিহাইন্ড হিম। তো এখানে পাসটা ঠিক অলিশে ওই পাসটাই দিয়েছে যে এমবাপ্পে রান করছে, এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা খালি জায়গাটায় আসার জন্য। রাইট। তো এবং খালি জায়গায় গেলেই কিন্তু গোল পোস্ট পাচ্ছে, এবং ওইখানে ওইটাই হয়েছে যে এখানে এসে ওই গোলটা, ফার্স্ট গোলটা এভাবেই করে। সো আমরা দেখতেছি 67 মিনিটে ওই গোলটা করেছে ওইখানে যদি দেখি, তো ওই জায়গাটার থেকেই আমার মনে হয় যে আর ফেরত আসা যায়নি। এবং সেকেন্ড গোল যেটা আমরা বলবো যে এখানে বদলি স্ট্রাইকার যে নেমেছে ওর ক্রেডিটটা খুব বেশি, ওর রান করেছে এখানে। সো এটা হচ্ছে একটা কাউন্টার অ্যাটাকে বোঝা যাচ্ছে যে মোস্ট অফ দ্য সেনেগাল প্লেয়ার্স আর হিয়ার আফটার আ লুজিং পজিশন, ফ্রান্স ওয়েন্ট ফর কাউন্টার অ্যাটাক, এবং ওর রানটা হচ্ছে যে ওই পাশ থেকে ও এদিকে রান করেছে এই ভিতরে, এবং যার জন্য সে এখানে বেড়ে যেতে পেরেছে। এবং ওর ফিনিশিং ছিল দুর্দান্ত, কারণ বলের গোলকিপাররা সাধারণত করে 5 পয়েন্ট ব্লক বলি আমরা, এটা মানে 5 পয়েন্ট হাত, পা এবং মাথা নিজেকে ছড়িয়ে ফেলা। হ্যাঁ, রাইট। সো 5 পয়েন্ট ব্লক করতে গিয়ে নিচু হতে হয়, তো ও কী করেছে, বলটার নিচে একটু জাস্ট চিপ করে দিয়েছে, যেটা থেকে গোল হয়েছে। এবং ওদের গোলটা আমি মনে করি যে গোলকিপারের মিস্টেক ছিল, দেশ খুব ক্ষেপে গিয়েছিল গোলটার পরে, ও বোতল ছুঁড়ে মেরেছিল। এই গোলটা তখন 2-1 করেছে, 2-1 মানে এনিবডিজ গেম, তখন ড্র হওয়ার চান্স থাকে। বাট থার্ড গোলটা ওয়াজ এক্সিলেন্ট, আই মিন দেখার মতো একটা এমবাপ্পে যেখান থেকে স্ট্রাইক করেছে, আমরা যে একটু আগে বলছিলাম যে বলের মধ্যে জোরে স্ট্রাইক করলে কিন্তু ওই একদিকের দেয়ালের বাতাসটা আরেক দিকের দেয়ালে ধাক্কা দেয়, তখন বলের কিন্তু ট্র্যাজেক্টরিটা কেঁপে কেঁপে যায়। সো এই জন্য গোলকিপার এটা জাজ করা, এবং এই জোরে মারার কারণেই এদিক দিয়ে গিয়েছে, বাট ওই মানে প্রচণ্ড ভেলোসিটির জন্য এখানে গোলটা হয়েছে আর কি, সে পায়নি। আমি বলবো ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট গোল বাই এমবাপ্পে, এখন পর্যন্ত যে কটা গোল হয়েছে তার ওয়ান অফ মধ্যে দ্য সেরাগুলোর একটা নিশ্চয়ই। নরওয়ের খেলার প্রসঙ্গে আসতে চাই, হালান্ডের চমৎকার গোলগুলো আমরা দেখলাম। সব মিলিয়ে দুই দলের ভারসাম্য কেমন মনে হয়েছে? মেইন আমার মনে হচ্ছে যে নরওয়ে যে গুড টিম, হালান্ড ছাড়া ওডেগার্ড আছে, বাট এখানে খুব নর্মাল কিছু জিনিস আছে যে এখানে আমরা ওভারলোড করার সিচুয়েশন দেখছি, যে ফার্স্ট গোলের ক্ষেত্রে ইরাক এখানে ওভারলোড করেছে, সো ওয়ে ইজ দ্য ওপেন স্পেস দ্য আদার সাইড, সো এটাই করেছে নরওয়ে, জাস্ট এখান থেকে বলটা নিয়ে সুইচ করেছে এই সাইডে। বাট এইটা সুইচ করাই যথেষ্ট না, রান ফ্রম দ্য স্ট্রাইকার্স, এই হালান্ড দৌড়াচ্ছে। এবং সবচেয়ে ক্রেডিট দিব আমি যে এইখানে ওভারলেপ করেছে যে ওকে, এবং এইখানে এখন একটাই জায়গা আমরা বলি ক্রসিং চ্যানেল হচ্ছে ফ্রম 6-yard লাইন টু দ্য পেনাল্টি স্পট, দিস 6-yard ইজ দ্য ক্রসিং চ্যানেল। সো এই চ্যানেলে কিন্তু ক্রসটা করেছে, এবং হালান্ড এক্সিলেন্ট ফিনিশ করেছে আমি বলবো এই গোলটা, কারণ এটা কিন্তু 6-yardেরও ভিতরে চলে গেছে। তো এখানে ওর একটাই উপায় ছিল টু স্লাইড অন দ্য বল, অ্যান্ড হি ডিড দ্যাট ভেরি ওয়েল। ওই বাম পায়ে স্লাইড করা বল গিয়ে নেটের মানে উপরের নেটে লেগেছে। এবং সেকেন্ড গোলটা আমরা জানি যে ওদের গোলটা আমরা এখানে দেখা যায়, যদি দেখি ওদের হেডটা ছিল এখানে অনেক উপরে জাম্প করেছে, যেটা হেড করে 1-1 করে, বাট পর মুহূর্তে যেটা ওরা করেছে আমরা একবারে চলে যাই যে এই প্লেয়ারটাকে হালান্ড প্রেস করছে, হালান্ড, সো ও এখানে ব্যাক পাস করেছে গোলকিপার কাছে, সো হি ইজ দ্য ক্যাপ্টেন ইরাকের। আমার কথা হচ্ছে যে সে যখন দেখেছে যে পাসটা আসতেছে তার দিকে, ইট ওয়াজ স্লো পাস, বেশি জোরে দেয়নি, সেও খানিকটা পিছিয়ে গেল তখন, তো সে ওয়েট করতেছিল তার আরো সামনে এগিয়ে গেলে গো মানে ফর দ্য বল, তাহলে হয়তো কি সে এই যে লাস্ট মোমেন্টে গিয়ে মারতে গিয়েছে। এবং গোলটা কিভাবে হয়েছে বলেন তো, কিভাবে হয়েছে? হালান্ড করেছে, গোলকিপার শট মেরেছে বলে ওইটা হালান্ডের পায়ে শিন বনে লেগে ঢুকেছে। সো এটা আমরা আমি পরে আজকে দেখলাম আর কি, যে এটা তো একবারে না দেখে যে এখানে দেখেন, এখানে বোঝা যাবে যে ও যখন মেরেছে শটটা, হালান্ডের আগে গোলকিপারই পৌঁছেছে বলের কাছে, পৌঁছেনি, সে ওয়েট করেছে সে। সো এইখানেও যদি বলে চলে যেত তাহলে হালান্ড বলটা পায় না, আগে ক্লিয়ার করতে পারত।
সো এই ওয়ান অফ দোজ ম্যাচেস আর কি, এখানে বোঝা যাচ্ছে যে কীভাবে গিয়েছে। মানে এখানে হালান্ড ছাড়া বাকি দুজনই বলের গতি Right. সম্পর্কে ভুল সিদ্ধান্তে গেছে। ফিরবো আপনার কাছে আবারও, ইশরাত ফিরছি আপনার কাছে। দর্শকরা কি ভাবছেন বাকি দুটো ম্যাচ নিয়ে? কারণ আমরা একটু ফ্রান্স আর্জেন্টিনার এবং ম্যাচ নিয়ে তো সেনেগালের কথা হলো। ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। স্কোর লাইন দেখলে তো ফ্রান্স জয়ী, আসলে কি জয়ী? আমরা হচ্ছে ম্যাচের মধ্যে দুই ধরনের ফ্রান্সকে দেখছি। ফার্স্ট হাফে এক ধরনের ফ্রান্স, সেকেন্ড হাফে আরেক ধরনের ফ্রান্স। আর আসলে আমার কাছে যেটা মনে হয় যে ফ্রান্স ভালো খেলেছে, বাট সেকেন্ড হাফে সেনেগালে কিন্তু ওই সুযোগটা তাদেরকে দিছে। না হলে ফার্স্ট হাফে যেভাবে আমরা দেখলাম যে সেনেগাল ওয়াজ ফার বেটার দেন ফ্রান্স, সেনেগালের কাছে অনেকগুলো সুযোগ ছিল বাট তারা মিস করছে। এবং আমি সবসময় এটাই বলি যে যদি কম্পারেটিভলি কোনো বড় দলের এগেনস্টে একটু কম্পারেটিভলি ছোট দলের একটু ধরেন মানে ক্লিনিক্যালনেসটা যদি না দেখাতে পারে, তখন কিন্তু বড় দলরা পানিশ করবেই। এবং এক্স্যাক্টলি ফ্রান্স সেম জিনিসটাই করছে। সো ফ্রান্সকে নিয়ে আসলে টেনশনের কয়েকটা কারণ আছে। তাদের মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ আমরা একটু গ্যাপ দেখছি, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে ফ্রান্স ডিজার্ভ করে সেকেন্ড হাফে যেরকম ভাবে আমরা খেলা দেখলাম। বাট ফার্স্ট হাফের খেলা দেখলে একটু একটু শঙ্কা থাকে যে আসলে কেন এরকম হয়েছে। দ্বিতীয়ার্ধে সেনেগালের কি সমস্যা হচ্ছিল বলে? সেনেগাল একটু আগায় যাচ্ছিল, সেনেগাল তাদেরকে বেশি বেশি স্পেস দিচ্ছিল, এবং যেখানে আপনার অ্যাটাকিং লাইনে ডেজিরে ডুয়ে, ডেমবেলে, ওলিসে, এমবাপের মতো প্লেয়ারগুলো যখন আপনার স্কোয়াডে থাকে, তখন আপনি ওদেরকে যত বেশি স্পেস দিবেন তত বেশি ওরা ঝামেলা করবে। এবং এক্স্যাক্টলি সেম জিনিসটাই তারা করছে। বাকিদের কি মনে হয়েছে নিশ্চয়ই হ্যাঁ শুনতে হ্যাঁ, পারি আমরা। গতকালকের ম্যাচগুলো কেমন লেগেছে? শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখলাম আমরা, দুই চ্যাম্পিয়ন এবং রানার্স আপের খেলা দেখলাম আমরা। নাকি আর্জেন্টিনার সমর্থকরা শুধুমাত্র আর্জেন্টিনার ম্যাচের জন্য বেশ ভালো একটা ঘুম দিয়ে উঠেছে? বিষয়টা এমন না, ফ্রান্স বেশ ভালো খেলেছে। প্রথম হাফ যখন খেলা দেখলাম তখন বিষয়টা খুব অন্যরকম ছিল চিন্তাটা, বাট যখন সেকেন্ড হাফের দিকে গেলাম তখন চিন্তা পুরাই চেঞ্জ হয়ে গেছে। লাইক যে তারা প্রথম 2টা গোল দিয়ে দিল, সেনেগাল হচ্ছে একটা শোধ করে দিল, বাট ভাবছিলাম যে শোধ করে দিবে, পরে দেখি না, তারা হচ্ছে আরও একটা গোল দিয়ে দিয়েছে। সো এই জায়গাটা আমার কাছে ফ্রান্সের খুব দুর্দান্ত খেলা লেগেছে। সো আশা করি ইন ফিউচার ফ্রান্স উইল গ্রো, হচ্ছে তারা হচ্ছে সামনে ফিফাতে আরো ভালো করে। আর আমাদের ব্রাজিল ফ্যানের পক্ষ থেকে একটা প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের ফ্যানরা কি আর্জেন্টিনা, না প্রশ্নটা আপনার কাছেই, সেটা হচ্ছে ব্রাজিল ফ্যানরা কি ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিরাপদে ফিরতে পারবেন, নাকি সাথে অন্য জার্সি রাখতে হবে? সাথে অবশ্যই অন্য জার্সি রাখতে হবে আমি মনে করি, বিকজ ব্রাজিল হচ্ছে, যাই হোক এটা কনফ্লিক্ট হয়ে যেতে পারে, কারণ আমরা হচ্ছে এখন জেনজি, রাইট? সো আমাদের হচ্ছে এখন আমরা যে কাপগুলো দেখেছি এগুলা নিয়ে আমরা বেশি ফোকাস করি, আমাদের বাপদাদা আমলের কি হয়েছে সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই না। আচ্ছা, আপনাদের জন্য আমার একটা কুইজ রয়েছে, দেখি কে জিতে নেন পুরস্কার। আজকের প্রশ্ন, সবচেয়ে দ্রুত বিশ্বকাপ গোল কত সেকেন্ডে হয়েছিল? অপশন এ 9 সেকেন্ড, অপশন বি 10 সেকেন্ড, অপশন সি 11 সেকেন্ড, অপশন ডি 12 সেকেন্ড। কঠিন প্রশ্ন, তাই না ইরশাদ? উঠিত। আচ্ছা, কে উত্তর দিতে চান? সি। I was thinking. জয়ী, বাহ, বাহ, কংগ্রেচুলেশন। তো আপনার অভিব্যক্তি একটু জানতে চাই, কেমন লাগছে পুরস্কার জিতে? খুবই ভালো লাগছে, অ্যান্ড অ্যাজ এ জার্মান সাপোর্টার। জার্মানিকে নিয়ে কি স্বপ্ন দেখেন? একটু কি হ্যাঁ, ছোট্ট করে অবশ্যই জানতে চাই। অবশ্যই। জার্মানি নিয়ে হচ্ছে ফুটবল বিশ্বে একটা কথা প্রচলিত আছে যে জার্মানিকে কখনো মৃত ভেবে ভুল করতে হয় না। সো জার্মানি হচ্ছে তার পরাশক্তির যে ব্যাপারটা, জার্মানির হচ্ছে যেই টিম কম্বিনেশনের যে ব্যাপারটা, প্লাস হচ্ছে তাদের যে অনম্যান যে মিথটা আছে, সেই মিথটার থেকে যে অবসান, সো ওভারঅল মিলিয়ে হচ্ছে জার্মানির যেই অবস্থানটা আছে এবং জার্মানি যেভাবে খেলছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক আশাবাদী এটা নিয়ে। টিটু ভাই, আজকের ম্যাচের প্রসঙ্গে আসতে চাই। প্রথমে পর্তুগালের আলাপটা করা যায় বোধহয়। হ্যাঁ, ফার্স্ট ম্যাচ যেহেতু আমার মনে হয় যে চাবে যে 3টা পয়েন্ট নেওয়ার জন্য, এবং এখানে যদি আমরা দেখি পর্তুগালের লাইন আপটা মেইনলি আমি বলবো যে ভিটিনিয়া, হি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন দিস টিম। লাইক যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে ওর কৃতিত্বেই কিন্তু আপনার পিএসজি টিমটা একটা অন্য উচ্চতায় গিয়েছে ওর মতো একটা প্লেয়ারের জন্য। সো এখানে যে ভিটিনিয়া ড্রপস বিটুইন দ্য সেন্টার ব্যাকস, যে জিনিসগুলো আমরা সবসময় বলি এগুলি দুই থাকবে পাশের মাঝে এসে যোগাযোগ রাইট, স্থাপন করে। এবং এখানে হয়তো ওকে একটু সাইডে দিয়েছে, বাট হি উইল বি ইন দ্য মিডল ফর শিওর। রোনালদো অ্যাজ এ স্ট্রাইকার, আমি জানি না এই সেট আপই নামবে কিনা, বাট ইটস আ ভেরি ব্রিলিয়ান্ট টেকনিক্যালি স্কিল প্লেয়ার্স ফুল অফ দ্যাট ইন দিস টিম। সো রোনাল্ডো কি এক ধরনের চাপের মধ্যে থাকবেন? 6বার বিশ্বকাপের মেসি কালকে দারুণ দেখালেন, ফলে উনি ওই দিন বলছিলেন যে, তখনই বললেন যে মেসির
মানে আগে একটা চাপ ছিল, 14তে জিততে পারেনি ফাইনালে গিয়ে এবং এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার হিসাবে ওয়ার্ল্ড কাপ পায়নি, সেটা গতবার পেয়েছে, এবার হয়তো নির্ভর। তো এখন রোনালদো কখনোই পায়নি, এখন মানে পাওয়ার জন্য চেষ্টা থাকবে কিনা জানি না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওর বয়স মেসির চেয়ে 3-4 বছরের বড়, তাই না? সো ইট ইজ নট ইজি, বাট এটা ওর জন্য না, ফুল মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থাকলে হয় না, অ্যাজ এ টিম কি করে ওটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি 2010-এর ফ্রান্সের বুদ্ধি নেই বা উদাহরণ নেই, যে বাস ডকুমেন্টারিটা বের হয়েছে, এত ভালো প্লেয়ার গ্রুপ স্টেজেই বাদ, তো ইউ নিড আ টিম টু উইন এভরিথিং অর অল দ্য ওয়ে। সো মিডফিল্ড কি তাদের শক্তির জায়গা? I think so because টিম কেমিস্ট্রিটা তৈরি হয় মিডফিল্ডে। মিডফিল্ডকে আমরা বলি হচ্ছে ইঞ্জিন রুম, বিকজ দিস ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য ডিফেন্স অ্যান্ড অফেন্স। সো এটার জন্য এইখানে কাজ করা, এবং যখনই আমরা বল হারাচ্ছি, মিডফিল্ডার ইজ দ্য ফার্স্ট ব্লক, ডিফেন্ডিং ব্লক, দেন কামস দ্য ব্যাক 4 অর ব্যাক 5। সো এই জন্য আমি বলবো যে এখানে এই টিমগুলির রোনালদোর প্রেজেন্সে থাকবে পজিশন, ব্র্যান্ড, ফার্নান্দেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, নেটো, বার্নার্দো সিলভা, ওয়াইড এরিয়া। সো এই জিনিসটা তারা, এবং কঙ্গোর সম্পর্কে আমার ধারণা একদমই কম, কারণ নতুন টিম আগে দেখি নেই, বাট আই থিঙ্ক কোনো টিমকে আমরা এখন কাবো ভার্দের মতো কিছু করে ফেললে অবাক কাবোভার্দের হওয়ার মতো নেই। ওইভাবে চিন্তা করলে হবে না। সো এরা আউট অফ পজিশনে যেভাবে হয়তো কম্প্যাক্ট থাকবে, প্রেস করবে। সো এখানে ডিয়ার কঙ্গো যেটা আমরা পাচ্ছি যে উইং ব্যাক অ্যাটাকস হাই, উইং ব্যাকরা উপরে থাকবে, ডিরেক্ট প্লে করে, যেহেতু ফিজিক্যাল একটা অ্যাডভান্টেজ তারা নিবে, এবং তাদের পিছনে ডিফেন্সের পিছনে যাওয়ার চেষ্টা করবে, এবং সেট পিসটা তারা কাজে লাগানোর চেষ্টা করবে, যে ম্যাক্সিমাম টিমই যারা ওপেন প্লেতে কিছু করতে না পারে তারা সেট পিসে কিছু সুযোগ নেয়। এটা কি 5-3-2? হ্যাঁ, আমার ধারণা ওরা 5-3-2 দিয়ে ইন পজিশনে ওইটাই মোটামুটি একটা খেলবে। রক্ষণাত্মক জায়গা রক্ষণাত্মক থেকেই। বলতে 5 মানে কি, আপনি এই যে দেখেন এটা ইন পজিশন কি করবে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা কিন্তু প্রায়শই ওভারল্যাপ করবে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। সো মেইনলি এটা কিন্তু আবার ডিফেন্সিভ না, আপনি অ্যাটাকিংও বলতে পারেন যদি ইট বিকামস 3-5-2, কারণ এরা উপরে চলে আসছে। ইংল্যান্ডের ম্যাচের প্রসঙ্গে যদি আসি। আমরা ইংল্যান্ডে যদি চলে যাই, ইংল্যান্ড, আমি টুকলের একটা ইউটিউবে একটা সাক্ষাৎকার আছে, সে এত সুন্দর এক্সপ্লেন করেছে এই 26 প্লেয়ার সে কেন বেছে নিয়েছে, এক্সেলেন্ট। এবং সেই কথাটা মেইনলি বলছে যে ইউ নিড আ টিম টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, নট অল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস। সো ওই কথাটা সে বলাতে এখানে টিমের মধ্যে যেটা হচ্ছে, আমার ধারণা, ওকে আগের কোচ সাউথগেট যেটা করেছে, দুইটা টুর্নামেন্টের ফাইনাল, সেমিফাইনাল নেওয়া অ্যান্ড ফাইনালে নেওয়া, যেটা ইট ওয়াজ সো গুড, বাট ওই যে কিলার ইনস্টিংক্টটা দ্য লাস্ট মোমেন্ট যাওয়া, ওইটা হয়তো বা টুকল আনতে পারে আমার মনে হয়। সো এখানে আমরা যদি দেখি সিঙ্গেল পিভটে খেলে ডেকলান রাইস, বেলিংহাম হ্যাজ ফ্রিডম, জেমস যাবে অ্যাটাকে, সাকা ইনভার্টেড ভিতরের দিকে যায়, কেইন, আমি দেখলাম ওই দিন বায়ার্ন মিউনিখের একটা গোল কিছুদিন আগে, সে বল উইন করছে পেনাল্টি এরিয়ার ওইখানে, ওন পেনাল্টি এরিয়া, সে ওইখান থেকে লিঙ্ক আপ প্লে করে এসে গোল করছে বা গোল করিয়েছে। সো ইট ইজ মানে অ্যাবসোলুটলি ব্রিলিয়েন্ট প্লেয়ার্স দে হ্যাভ। সো ওদের ইয়েটা থাকবে, ওদের আউট অফ পজিশন বাদ দিয়ে আমরা ক্রোয়েশিয়া নিয়ে যদি কথা বলি, এইখানে ক্রোয়েশিয়া কোন জায়গাটা পিছিয়ে আছে, আমার মনে হয় যে মডরিচের পজিশনটা এখন একটু উপরের দিকে চলে গেছে, 3-4-2-1-এর মধ্যে। সো মডরিচ এখন কি করবে আমি জানি না, বাট এই ম্যাচটা দেখার মতো হবে এই জন্য যে ইংল্যান্ডের সাথে সহজ হবে না, হয়তো আমার ধারণা খুব ন্যারো মার্জিনে ক্রোয়েশিয়া নাও মানে হারতে পারে, আমার কাছে মনে হচ্ছে। তো ড্রয়ের মৌসুম চলছে। সো এখানে মডরিচের কন্ট্রোল কি হবে, বাটুরিনার পার্টনার কে হবে, পেরিসিচ, লেফট উইং ব্যাক কোভাসিচের টেম্পো কন্ট্রোল করা, এই জিনিসগুলি ইন প্লেতে আসবে। সো আমার মনে হয় যে এই গেমটা মানে এই ম্যাচটা ইট উইল বি আ ভেরি ক্যালকুলেটিভ ম্যাচ ফ্রম বোথ টিমস, আই থিঙ্ক। আপনার ভবিষ্যৎবাণী কি এই ম্যাচ নিয়ে? এই ইংল্যান্ড শুড গেট থ্রু, মানে ন্যারো মার্জিন, বাট হু নোজ। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কালকে নিশ্চয়ই আবার আপনার সাথে দেখা হবে সাইফুল বারী টিটু। আর আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ইশরাত ফিরছি আপনার কাছে। ডিআর কঙ্গো 52 বছর পর বিশ্বকাপে ফিরছে, পাশাপাশি 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। আজকের ম্যাচটা কেমন হতে যাচ্ছে? আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে পর্তুগাল খুব ইজি উইন পাবে, বাট পর্তুগালকে যদি জয় পাইতে হয়
তাদেরকে রোনালদোকে ফিট করতে হবে এবং রোনালদোই একমাত্র যে ডিফারেন্সটা মেক করতে পারে আমার মতে। আপনি দেখেন পর্তুগালের মিডফিল্ড প্রচন্ড ভালো, আমরা এই বিশ্বকাপের টপ 3 বা যদি টপ মিডফিল্ডও বলি সে জায়গাটাতে পর্তুগালের নাম আসবেই, বাট যে জায়গাটাতে ঝামেলা তাদের অ্যাটাকিং লাইন আপটা কিন্তু আপ টু দ্য মার্ক না। সো ওই জায়গাটাতে যদি কাউকে স্টেপ আপ করতে হয় এটা ডেফিনেটলি এটা রোনালদোকে হইতে হবে এবং রোনালদো একটু আগে যে কথাটা বলছিলেন যে মেসির সাথে তো রোনালদোর বয়সের তফাৎটা বেশ খানিকটা, এই বয়সে আসলে ওই প্রভাবটা তিনি রাখতে পারবেন কিনা? এটা আসলে কোশ্চেনেবল, এটা আসলে কোশ্চেনেবল যে উনি কিরকম করতে পারে এবং যেহেতু উনি ইউরোপ থেকে একটু বাইরে আছে, বাট সৌদি লিগে তিনি ভালোই পারফরমেন্স করতেছেন, বাট তাও ওয়ার্ল্ড কাপের মতো মৌসুমে এসে বা এরকম একটা সিজনে এসে উনি কতটুকু পারফর্ম করতে পারবে, যেমনটা আমরা ফ্রেন্ডলিতে দেখছি উনি অতটা ভালো খেলতে পারে নাই। সো ওই জায়গাটাতে একটু কোশ্চেন থাকবে, বাট পর্তুগালকে যদি জিততে হয় রোনালদোকে দিয়েই জিততে হবে, এটা আমার কাছে মনে হয় আর কি। রোনালদো আজ ম্যাচের কোন সময়টাতে নামতে পারেন, আমরা কি শুরু থেকে তাকে পাবো কিনা? যেহেতু ডিআর কঙ্গো, আমার কাছে মনে হয় না যে রোনালদোকে শুরু থেকে লাগা উচিত, বাট রোনালদো হচ্ছে মনস্টার মেন্টালিটি, ও চাইবে ও শুরু থেকে ম্যাচে আসবে, কিল করবে, তারপর মন চাইলে সে হচ্ছে বেঞ্চে যাবে। সেক্ষেত্রে কঙ্গোর অস্ত্রটা কি হতে পারে? কঙ্গোর অস্ত্রটা হবে যেরকম ভাবে আমরা কেপ ভার্দে কুরাসাওর খেলাগুলো দেখছি, যে লো ব্লকে বসো বাট প্রপার কাউন্টার অ্যাটাকে ট্রানজিশনটা করো। আমার কাছে মনে হয় যে এটা করলে মেনলি আটকাতে পারে, আর স্পেশালি ট্রানজিশনে গেলে ভালো হবে। কি কারণ যে পর্তুগালের যে মিডফিল্ড আমরা দেখছি সেখানে কিন্তু একজন ডিস্ট্রয়ারের খুব অভাব, যিনি একটু পিছিয়ে গিয়ে ডিফেন্ডারদের একটু হেল্প করবে, ওই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি প্রচন্ড অভাব আছে। সো ওইটাকে যদি সামহাও ইউটিলাইজ করতে পারে কঙ্গো, তাহলে যে কোনো কিছু হতে পারে। এবং এবার বিশ্বকাপ আমরা দেখতেছি যে অঘটন ঘটতেছেই, কুরাসাও, কেপ ভার্দে, এবার যদি কঙ্গো এসে যদি কিছু একটা করে দেয়, আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা অবাক হব। সেদিকে পর্তুগালের যে টিম লাইন আপ বা ফরমেশন কি হতে পারে আজকের ম্যাচে? ফরমেশনের তো অলরেডি কথা বলে ফেলছে ট্যাকটিক্যাল, ওইখানে আমার আসলে অত ইয়া করা উচিত না। এক্স্যাক্টলি আমার কাছে ওইটাই মনে হয়, 5 ম্যান ব্যাকলাইন দিয়ে তারা যাইতে পারে এবং মেইনলি যেটা হবে যে সেটা হচ্ছে সবাই ফিট করার জন্য ট্রাই করবে রোনালদো বা যে সেন্টার ফরওয়ার্ড আছে তাকে। সো আমার কাছে মনে হয় যে এরকমই কিছু একটা হবে, তারা মিডফিল্ড ডমিনেট করে খেলার ট্রাই করবে, যেহেতু তাদের কাছে অসাধারণ কিছু প্লেয়ার আছে, ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার তাদের টিমে আছে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে তারা মিডফিল্ড ডমিনেট করে খেলার ট্রাই করবে, আর কঙ্গো তাদের এই মিডফিল্ডটাকে সামহাউ যদি ব্রেক করতে পারে এবং ট্রানজিশনে গিয়ে যদি তারা গোল করতে পারে, আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা। এবং আজকের ম্যাচে যদি শুরুতেই কঙ্গোটা গোল দিয়ে বসে কেমন হবে ম্যাচের চিত্র? ম্যাচের চিত্র বলবো না, রিয়াকশন বলবো। রিয়াকশন বলেন। রিয়াকশন প্রচন্ড খুশি হব। এটা স্বাভাবিক না? আচ্ছা, ব্রাজিলের ফ্যানরা কি একটু মানে মিইয়ে গেছেন নাকি ড্রয়ের পরে, নাকি এখনো খানিকটা আশা আছে? অবশ্যই আশা আছে, আশা না থাকার তো কিছু নেই, নামটা ব্রাজিল এটাই যথেষ্ট। আচ্ছা, আপনার কাছে আবার ব্যাক করতে চাই, এই যে ব্রাজিলের সামনের ম্যাচ রয়েছে এবং আর্জেন্টিনার সামনে যে প্রতিপক্ষ, কেমন মনে হচ্ছে, কি করতে পারে তারা? জিনিসটা হচ্ছে বিশ্বকাপ মৌসুমটা আসলে আমি কাউকে হেয় প্রতিপন্ন বা ডিসরেসপেক্ট করতেছি না, বাট অনেকে আছে যে এই সময়টা ফুটবল দেখা স্টার্ট করে, এটা কোনো বাজে জিনিস না, এটা অবশ্যই ভালো জিনিস, একটা উৎসব মুখর পরিবেশ হয়। বাট আমরা যদি ইউরোটাকে ফলো করি, আমরা যদি আফকনটাকে ফলো করি, আমরা দেখবো যে এই টিমগুলোর কি কি পটেনশিয়াল আছে। আজকে আলজেরিয়াকে অনেকে দেখলাম যে হেয় প্রতিপন্ন করতেছে, বাট ওরা আফকনে ভালো করে, ওরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে ভালো করে, রিয়াদ মাহরেজের মতো প্লেয়ার আছে, মাজার মতো প্লেয়ার আছে। এরকম ভাবে সামনে যে টিমটা আছে আর্জেন্টিনা, যে অস্ট্রিয়ার এগেনস্টে খেলবে এবং আমি যদি ভুল না করে থাকি ব্রাজিল খেলবে হাইতির এগেনস্টে। হাইতির এগেনস্ট আমার কাছে মনে হয় যে ব্রাজিল ইজি উইন পাবে, বাট আর্জেন্টিনার জন্য আসলে ভালো রকমের একটা প্রতিপক্ষ আছে অস্ট্রিয়া। আমাদের শিরোপার দাবিদার আসলে কে হতে যাচ্ছে, কি মনে হচ্ছে? এটা আমার মনে হয় আমরা আর্জেন্টিনার ফ্যানের কাছ থেকে শুনতে পারি, আর তারপরে জার্মানির সমর্থকের কাছ থেকে শুনবো। মাইক্রোফোনটা যদি দিতেন। ট্রুটোসে আর্জেন্টিনার 2022-এর যেটা আমরা দেখেছি, তারা ভালো, তারা শিরোপা জিতেছে, কিন্তু এবারে ফার্স্ট ম্যাচ দিয়ে আমরা এটা প্রেডিকশন করতে পারি না যে তারা ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। সো আলটিমেটলি আমাদের সামনের ম্যাচগুলোর দিকে চোখ রাখতে হবে, লাইক জার্মানির সাথে অ্যাগেনস্টে, তারপরে ফ্রান্সের সাথে অ্যাগেনস্টে, লাইক আরও অনেক টিম আছে। সো আলটিমেটলি লেটস সি কি হয়। জার্মানি, ওই যে প্রথমে যেটা বললাম আর কি, যে আর্জেন্টিনা মানে জার্মানিকে আর কি মৃত ভেবে লাভ নেই আর কি, 18-22-এ পাই নাই, পেয়েও যেতে পারি এবার, কারণ আমাদের মিডফিল্ড শক্তিশালী, দারুণ দারুণ কিছু প্লেয়ার আছে। সো শিরোপা এবার জার্মানির ঘরে যাচ্ছে, আশাবাদী। ফেভারিটদের খেলা তো প্রায় সবগুলোই দেখে ফেললাম আমরা, আজকে আরো একটি ম্যাচ রয়েছে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, বোধহয় আসতে পারি আমরা। মানে কি নিয়ে কথা বলবো, মানে প্রেডিকশন? হ্যাঁ, আমার ড্রিম ফাইনাল হচ্ছে স্পেন ভার্সেস আর্জেন্টিনা, এবং সেখানে আমি চাই যে লামিন ইয়ামাল এবং মেসির একটা দ্বৈরথ দেখবো আমরা সেখানে, এবং প্লাস আমি চাই যে মেসি আবার বিশ্বকাপটা জিতুক, শেষ বিশ্বকাপ সুন্দরভাবে, সুন্দর মেমোরি নিয়ে আমরা শেষ করতে চাই আর কি। ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচটা নিয়ে আমরা কথা শুনতে চাই আপনার কাছে, এই ম্যাচটা নিয়ে একটু প্রেডিকশন করেন, পাশাপাশি ইংল্যান্ডের লাইন আপ কেমন হতে যাচ্ছে? ইংল্যান্ডকে নিয়ে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমি যখন স্কোয়াডটা রিভিউ করতেছিলাম আমার চ্যানেলে,
আমি দেখলাম যে মানুষজন প্রচুর নেগেটিভ কমেন্ট করতেছে যে এই ইংল্যান্ড হচ্ছে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে, এটা সেটা অনেক কিছু। বাট আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের মতো একটা জায়গা যেখানে মিডিয়া প্রেশার অনেক বেশি থাকে, অনেক ভালো ভালো প্লেয়ারকে আমরা মিডিয়া প্রেশার হ্যান্ডেল করতে না পারার কারণে দেখছি যে ঝরে গেছে। সেই জায়গাটাতে টমাস টুকেল এসে এরকম একটা সাহসী একটা যখন ডিসিশন নিচ্ছে, তখন নিশ্চয়ই তার কোনো একটা প্ল্যান আছে। মানে এই যে এতজন পরীক্ষিত খেলোয়াড়কে বাদ দেওয়া হলো, সেটা কি এক ধরনের প্রভাব ফেলবে না বা কনফিডেন্সের অভাব হবে না? আমার কাছে মনে হয় যে কোচের উপর আসলে আমাদের কিছু বলার থাকে না। যখন আমরা একজন লোককে দায়িত্ব দিয়ে দিছি, উনি যদি কলা গাছকেও খেলায়, আমার কাছে মনে হয় যে ওনার একটা ট্যাকটিক্স আছে যে ওই কলা গাছকে দিয়ে তিনি কিছু একটা করবেন। সো যেহেতু অনেক ভালো ভালো প্লেয়ার বাদ গেছে বা আমরা জানি, বাট একটা টিমে 26 জনই চান্স পাবে, সো ওই জায়গাটাতে কয়জনকে বা রাখা যাবে, এই জিনিসটা আর কি আমার কাছে মনে হয়। মানে এখন পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে আসলে কারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন খেলায়? কারা কারা গুরুত্ব? হ্যারি কেন, রাইস, মানে আমার কাছে তো মনে হয় যে আমরা এত বেশি ইপিএল দেখে ফেলছি যে প্রত্যেকটা প্লেয়ারকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার এই টিমে ভালো ভালো পারফর্ম করতে পারে। এছাড়া গর্ডন আছে আমাদের নিউ সাইনিং, আমি বার্সেলোনা সাপোর্টার, সো আমাদের নতুন সাইনিং আছে, আমাদের এক্স লেফট উইঙ্গার রাশফোর্ড আছে, অনেক প্লেয়ার আছে যারা ক্রুশাল মোমেন্টে, ক্রুশাল টাইমে ক্লিনিক্যাল ফিনিশিং বা কিছু একটা করে দলটাকে জিতায় নিতে পারে। ক্রোয়েশিয়াকে নিয়ে একটু শুনতে চাই, মানে এখন পর্যন্ত যতগুলো দল খেলেছে সবচেয়ে বিপজ্জনক দলকে ক্রোয়েশিয়াকে বলতে পারি? না, আমার কাছে ওটা মনে হয় না, যেহেতু দেখতেছি যে আমাদের কিছু কিছু প্লেয়ার, ক্রোয়েশিয়ার কিছু কিছু ক্রুশাল প্লেয়ার তারা এইজ হয়ে গেছে। এখন আবার এইজ বললে আবার একটা ঝামেলা, মেসি তো আজকে আবার পারফর্ম করে ফেলছে। বাট আমার কাছে মনে হয় যে ক্রোয়েশিয়াকে আমি ওইভাবে থ্রেট হিসেবে দেখতেছি না যতটা আমি বাকি টিমগুলোকে থ্রেট হিসেবে দেখতেছি। বাট ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটা জমজমাট হবে, হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমি ফর শিওর। একটা প্রেডিকশন করেন না, মানে সবগুলো ইংল্যান্ড জিতে ম্যাচ যাবে। যেগুলো যে আজকে রাত 11টায় যেটা বা ইংল্যান্ড ক্রোয়েশিয়ার, ইংল্যান্ড জিতে যাবে, ইংল্যান্ড জিতে যাবে। গোল কতগুলো হবে? গোল অত ব্যবধান হবে না, 2-1 হতে পারে। আর কঙ্গোর এগেইনস্টে পর্তুগাল আই গেস 4-0। আচ্ছা, সবার কাছ থেকে আমরা একটু প্রেডিকশন নেই। কি বলেন? আর খেলা দেখার পরিকল্পনা কোথায়, কোন জার্সি পরে যাবেন সেগুলো একটু হ্যাঁ, সেগুলো একটু জানান। পরের খেলা কোথায় দেখতে যাচ্ছেন? কোনটা কার? মানে আজকে রাতের পর্তুগালের রাতে খেলা পর্তুগালের দেখতে ম্যাচ। যাওয়ার পরিকল্পনা আছে? টিএসসি আবার। টিএসসি হ্যাঁ। ব্রাজিলের মানে জার্সি না অন্য এই- জার্সি? আজকে থেকে সোজা টিএসসি। আজকে ভয় পাওয়ার কারণ নাই, আজকে মাইকটার দিবে না। মানে ওনাটা পর্তুগালের একই খেলা দেখতে আর যদি আর্জেন্টিন সমর্থকরা আসে এবং ধরেন 7-1 গোল হয়ে গেল, তারপরে কি হবে? তখন সমস্যা না, তখন আমার পর্তুগালের জার্সি তো পরা আছেই, সমস্যা তো নেই। ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতেছি না আজকেরটা। আচ্ছা, ব্রাজিলের সাপোর্টারের কাছে আমার একটা কোশ্চেন রয়েছে। ওনারা তো আসলে ট্রফি দেখে দল সাপোর্ট করে, এমনটাই বলে সবাই। কি মনে হচ্ছে, মানে আসলে যদি ট্রফি দেখে যদি দল সাপোর্ট করতে না বলি, বাকি সব জিনিস দেখে কোন দলটি সাপোর্ট করবেন? ব্রাজিল ছাড়া কোনো অপশনই নাই। তার কারণ ব্রাজিলের কাছে ফুটবলটা একটা ধর্মের মতো, একটা সংস্কৃতি, একটা কালচার। যেমন 1950 সালে যে মারাকানার যে ট্র্যাজেডি, যেটা আমরা জানি, ফাইনালে হচ্ছে তারা হারার পরে প্রায় 50,000 মানুষ সেই মাঠ থেকে লাফ দিয়ে মারা যায়। তো এটা আর কোনো নেশনের ক্ষেত্রে এটা হবে না। তো ব্রাজিল সাপোর্ট না করার কোনো কারণ আমি দেখি না। আর যেখানে রোনালদিনহো, তারপর রোনালদো, লিমা, কাকা, এদের মতো প্লেয়ার দেখে হচ্ছে আমরা বড় হয়েছি। মানে সব মিলে ব্রাজিলের কাছে একটা সংস্কৃতি ফুটবল, ধর্মই ফুটবল। উনি প্রুভ করলেন আসলে উনি ট্রফি দেখে আসলে ভালোবাসেন না, দল দেখে, ট্রফি তো team দেখতেও দেখে পারি নাই, ভালোবাসেন। ভালোবাসবে কেউ? আচ্ছা, মানজুর কোনো কোশ্চেন কি রয়েছে কিনা আপনার? আমার মনে হয় একেবারে শেষের দিকে তাহলে খেলা দেখা যাতে সুন্দরভাবে হয় এবং লড়াই, আমরা শুনছিলাম আমেরিকাতেও কিছু লড়াই হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা এবং আলজেরিয়ার ফ্যানদের আলজেরিয়া এবং সাথে আর্জেন্টিনা। হাতাহাতি হচ্ছে। তবে সুন্দর ঘটনাও আছে, আমরা দেখছিলাম আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান গিয়েছিলেন আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে এবং তাকে নিয়েই তারা তখন নাচা শুরু করেছেন। করছিলেন। ফলে নানান ধরনের ঘটনা আসলে ঘটতেই থাকবে এবং এই ঘটনাগুলো দর্শক আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করব। সবসময় আশা করি আমাদের সাথেই থাকবেন। ঈশাদ, শেষ করতে পারি বোধহয় আজকে আমরা। আই গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আগামীকাল একই সময়।